আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমরা এই পর্বে 72 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করবো। আমরা গত পর্বে 71 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। যারা সমাধানগুলো এখন দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো অল্প নামে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। A to Z এই যাবতকালে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিও সেখানে পেয়ে যাবে। তো খেয়াল করে এখানে আমাকে বলা হয়েছে কি, লক্ষ্য করে আমাকে বলা হয়েছে যে গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল তা নির্ণয় করি। মানে যদি সঠিক হয় সেটাও নির্ণয় করি, যদি ভুল হয় সেটাও আমরা নির্ণয় করি। সেটা কিভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখবো। এখন দেখো, এখানে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল তোমাকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো করতে হলে আগে আমাকে একটু বেসিকটা জানতে হবে। বেসিকটা কি খেয়াল করি। দেখো, এই যে একটা গাণিতিক বাক্য, এখন এই গাণিতিক বাক্যের কিন্তু দুইটা পাশ আছে বা দুইটা পক্ষ আছে, ঠিক আছে? এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি, এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি, এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি, এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি। ঠিক একইভাবে এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি, এখান থেকে এইটুকুকে একটা পক্ষ বলি। তো এইভাবে তোমাকে হিসাব করে করে দেখতে হবে। তো এখন দেখো, আমাদের এইটুকুকে বাম পাশ বলা হয়, এইটুকুকে ডান পাশ বলা হয় বা ডান পক্ষ বলা হয়। এখন ডান পক্ষ আমার দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? 27। আর বাম পক্ষ আমাদের এখানে করে দেখতে হবে কত হয় না হয়, ঠিক আছে? তো মুখে মুখে তোমাদেরকে এটা করে দিচ্ছি, আগে দেখে নাও। দেখো, 18 এবং 9 যদি যোগ করো তাহলে কত হবে? 27 হবে। আর এই পাশে অলরেডি 27 রয়েছে, তার মানে বলতে পারি এই গাণিতিক বাক্যটি সঠিক। এবার আসি, দেখো 27কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু কখনো হবে না। কারণ হচ্ছে 27কে আমরা 4 দিয়ে কখনো ভাগ করতে পারি না। কারণ কি, যদি ভাগ করি তাহলে আমাদের দশমিক সংখ্যা চলে আসে। কি সংখ্যা চলে আসে? দশমিক সংখ্যা চলে আসে। তার মানে বলতে পারি এটা আমাদের ভুল আছে। এবার খেয়াল করি, আমরা প্রথম এইটুকু গুণ করি। 3 × 14 কত হয়? 3 × 14 হয় 42। কত হয়? 42। তাহলে বসালাম 42, খুব ভালো কথা। এবার এই পাশে আসি, 35 আর 4 কত হয়? 35 আর 4 হয় 39। এবার এখানে চিহ্ন দেওয়া রয়েছে কি? এই চিহ্ন। এটার মানে হচ্ছে যে প্রথমটা ছোট পরেরটা বড়, তাহলে এটা টোটালি কিন্তু ভুল। দেখো কত সহজভাবে কিন্তু তোমাকে বুঝিয়ে দিলাম। এখন এইগুলো জাস্ট এখানে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় না লিখতে হয় তাই এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? সুতরাং তুমি এগুলো দেখে নিবা, এগুলো তুমি দেখে নিবা। আর যদি করে দেওয়া লাগে তারপর আমি করে দিয়েছি, খেয়াল করো। এখানে বলা হয়েছে যদি আমি এটা ভাগ করি তাহলে আমার কত হবে। তো প্রথম কথা হচ্ছে, আমার ভাগ যদি করি তো 424 হবে, আর ভাগশেষ থাকবে হচ্ছে আমাদের 3, ঠিক আছে? তো এখানে দেখো, কারণ হচ্ছে যে ভাগফল আমাদের কত? 6, ভাগশেষ হচ্ছে আমাদের 3। এইটা হচ্ছে আমাদের কি বলা হয়েছে যে আমাদের বাক্যটি। এবার কথা হচ্ছে এই বাক্যটি কি সঠিক নাকি সঠিক নয়? বাক্যটি সঠিক নয়। কি লিখবো? সঠিক নয়। এটা লেখার পরে এবার কারণ হিসাবে কি লিখছি? এখানে দেখো, কারণ ভাগফল আমার 6 হয়েছে, ভাগশেষ আমার 3 হয়েছে, যা 8 থেকে বা 8 সমান নয়। এবার এখানে আসি, তাহলে 3 × 14 গুণ করলে কত হবে? 42 হবে। কত হবে? 42। আর এখানে কত হবে? গুণ যোগ করলে 39। এবার কথা হচ্ছে বাক্যটি আমার কি সঠিক নাকি ভুল? বাক্যটি আমাদের ভুল। কি হলো? বাক্যটি আমাদের সঠিক নয় বা ভুল, সঠিক নয়। এবার কেন সঠিক নয় একটু খেয়াল করি। আমাদের এখানে চিহ্ন দেওয়া আসলে কিন্তু ছোট চিহ্ন। কি চিহ্ন দেওয়া আসলে? ছোট চিহ্ন। মানে বোঝানো হয়েছে যে 42 হচ্ছে ছোট আর 39 হচ্ছে বড়, কিন্তু আসলে তো তা নয়। যার কারণে আমরা এখন কারণ লিখবো যে এখানে লক্ষ্য করা যায় বা দেখা যায় 42 39 থেকে বড়, জাস্ট এতটুকু। কারণ 42 সংখ্যাটি দেখো খেয়াল করি, 42 সংখ্যাটি 39 সংখ্যা হতে ছোট নয়, ছোট নয়। এই যে কারণ আমাদের শেষ। এবার আমাদের 72 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক দেওয়া রয়েছে। আমাকে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল তোমাকে যাচাই করতে হবে। অর্থাৎ এই যে এরকম বাম পক্ষ ডান পক্ষ এইভাবে দিয়ে দিয়ে তোমাকে যাচাই করে করে দেখাতে হবে। তো চলো আমরা একটা একটা করি। প্রথম হচ্ছে এটা। তাহলে এই যে এক দাগের প্রথম আমরা বাম পক্ষ দিয়ে আমরা প্রথম কি করবো? এটা করে ফেলবো। তো খেয়াল করি, তাহলে এক দাগের প্রথম হচ্ছে বাম পক্ষ, এখানে লিখবো কি? বাম পক্ষ।
তো এখন খেয়াল করি বাম পক্ষে কত রয়েছে, বাম পক্ষে রয়েছে 56 বিয়োগ 7। তাহলে যদি বিয়োগ করি কত হবে, খেয়াল করি এটা বিয়োগ করে হলো আমাদের 4 9 49 হবে। আর ও পাশে ডান পক্ষ কত আছে, এখানে লিখবো ডান পক্ষ 50। ঠিক আছে, ডান পক্ষ কত 50। এবার লিখবো যে বাক্যটি ভুল। কি লিখবো, বাক্যটি ভুল বা সঠিক নয়, তোমরা যেভাবে খুশি লিখতে পারো। বাক্যটি ভুল, কারণ কি লিখবো, কারণ লিখবো 49 এবং 50 সমান নয়। কারণ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়, এটা লিখলে হবে। ডান পক্ষ সমান নয়। এই দেখো কত সুন্দর ভাবে কিন্তু আমরা এক দাগ করে ফেললাম। ঠিক একইভাবে এখানে আসি, আগে আমরা দুই দাগ করে ফেলি। দেখো তাহলে এখানে ঠিক একই ভাবে আমরা আগে বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কত আছে 72 ভাগ 9, তাহলে কত হয় 8 নং 72। এবার এখানে লিখবো ডান পক্ষ, ডান পক্ষ কত আছে 10। এবার এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে কিন্তু, তাহলে এখানে কত বেরোলো আমরা আগে একটু লিখি। দেখো এখানে কত বেরোলো, আমাদের এখানে 8 এবং 10 বেরোলো। একটু খেয়াল করি এখানে 8, এই যে চিহ্ন 10 বেরোলো। এটার মানে হচ্ছে, খেয়াল করি এটার মানে হচ্ছে যে আমাদের 8 বড় নয়, যখনই এই বড় চিহ্ন দিয়ে কেটে দেওয়া হয় তার মানে বড় নয়, তার মানে 8 আমাদের বড় নয়, তার মানে কি সঠিক ভাবে হচ্ছে আমার 10 বড়, অতএব বাক্যটি সঠিক। তাই লিখবো অতএব বাক্যটি সঠিক। দেখো কত সহজ ভাবে কিন্তু আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। এবার আমরা নিচে দুইটা করে ফেলবো, মানে 3 দাগ এবং 4 দাগ। দেখো এবার সে ঠিক একই ভাবে আমরা এখানে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ কত রয়েছে 12 গুণ 7, তাহলে 7 বারং কত হয়, 7 বারং 7 দুগুণ 14 4 84, কত হয় 84। এবার আমরা ডান পক্ষ লিখবো, ডান পক্ষ। ডান পক্ষ কি কি আছে খেয়াল করি, 168 ভাগ 2, এটাকে ভাগ করো। তাহলে প্রথম ভাগ করলে হবে 8, পরে ভাগ করলে হবে 4, তার মানে 84। ঠিক আছে, কত হবে 84। এবার খেয়াল করো আমাদের এখানে কি বলা হয়েছে, সমান সমান দিয়ে কেটে দেওয়া রয়েছে, মানে বলা হয়েছে যে এটা সমান নয়, এটা বোঝানো হয়েছে, কিন্তু আসলে এটা তা না। আসলে কি তাই না, কারণ হচ্ছে দুইটা আমাদের সমান। তাহলে এখন লিখবো যে বাক্যটি ভুল, বাক্যটি ভুল। এবার লিখবো কারণ। তাহলে কারণটা কি, কারণটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কারণ। তাহলে এটা হয়ে গেল। এবার আসি এই পাশে, ঠিক এই পাশে লেখো বাম পক্ষ, বাম পক্ষ কত আছে 45 যোগ 15। তাহলে আমরা এটা খেয়াল করি 45 আর 15 যোগ করলে কত হয় 60 হয়, কত হয় 60। এবার লিখবো ডান পক্ষ, ডান পক্ষ কত আছে 65। এবার একটু খেয়াল করি এখানে হচ্ছে আমাদের 60, এখানে ছোট চিহ্ন দিয়ে 65, তার মানে হচ্ছে এই বাক্যটা আমাদের সঠিক আছে, তার মানে কি বাক্যটা সঠিক। সুতরাং বা অতএব বাক্যটি সঠিক। এই যে কত সহজ ভাবে কিন্তু আমরা এগুলো করে ফেললাম। এবার আসি এখানে, দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্যটি সঠিক কি, গাণিতিক বাক্যটি সঠিক কি আমাকে এখানে বোঝানো হয়েছে, যে এটা দিয়ে বোঝানো হয়েছে যে গাণিতিক বাক্য কি সঠিক। এখন কথা হচ্ছে যে গাণিতিক বাক্য ভুল, কেন ভুল একটু খেয়াল করি। যখন আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না, মানে হচ্ছে দেখো এখানে আমাদের কিন্তু জানি না যে আসলে কত সংখ্যা হবে বা কত সংখ্যা দেওয়া আছে, এটা কি আমরা জানি না। এরকম ইনফিনিটি অর্থাৎ অনির্দিষ্ট যদি থাকে যে কোন সংখ্যা হবে না হবে তার কোনো নির্দিষ্টতা নাই,
দেওয়া নাই, তাহলে মনে রাখবা এটা টোটালি ভুল হবে। কি টোটালি ভুল হবে, কারণ এরকম খোলা বাক্য, এটাকে বলা হয় খোলা বাক্য। আর খোলা বাক্য কি কখনো সঠিক বা ভুল বা কোনো কিছু নির্ণয় করা যায় না। যেহেতু নির্ণয় করা যায় না, সুতরাং সেটা ভুল হয়ে থাকে। কি হয়ে থাকে? ভুল বা জটিল হয়ে থাকে। তাই দেখো এখানে বলা হয়েছে আমাদের এই দেখো এই পাশে শুধুমাত্র এইটুকু দেওয়া রয়েছে আর এই পাশে 21 দেওয়া রয়েছে। তাই এখানে প্রশ্ন করা রয়েছে সঠিক বাক্য নাকি ভুল বাক্য। এবার কথা হচ্ছে এটা ভুলও হতে পারে আবার সঠিক হতে পারে, সুতরাং এটাকে বলা হয় খোলা বাক্য। কি বলা হয়? খোলা বাক্য। যদি একটু পড়ে ফেলো তাহলে দেখবো অবশ্যই বুঝতে পারবো এটা যে আসলে খোলা বাক্য। যতক্ষণ না পর্যন্ত খালি করে কোনো সংখ্যা হবে ততক্ষণ না পর্যন্ত আমরা এটা সঠিকভাবে বলতে পারবো না। আচ্ছা এবার আসি, তাহলে দেখো এখানে 13 যদি বসাই তাহলে ঠিক আছে সঠিক, আর যদি 12 বসাই তাহলে কিন্তু ভুল। সুতরাং এটাকে বলা হয় নির্ভর করে যে আমরা মান কত বসাবো না বসাবো। সুতরাং এখানে আমাদের কোনোভাবেই আমরা এটা নির্ণয় করতে পারবো না। এবার আসি, দেখো এখানে দেখ বলা হয়েছে শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে। দুজনের কাছে মোট 18টি বই আছে। শফিকের কাছে কতটি বই আছে তার সংখ্যা একটি গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি শফিকের বইয়ের সংখ্যা হচ্ছে খালি ঘর, শফিকের যে বই সেটা হচ্ছে খালি ঘর। এবার দুইজনের যে বই যদি যোগ করি কত হবে? 18 হবে। তার মানে গাণিতিক বাক্যটি কি হবে? শফিকের বই যোগ বিনার বই সমান কত? 18। এই যে আমাদের গাণিতিক বাক্য। আমরা কি করলাম? গাণিতিক বাক্য তৈরি করে শিখে ফেললাম কত সহজ হবে। ঠিক আছে, এবার আমরা খেয়াল করি, দেখো এই যে 1 নম্বরটা খেয়াল করি, এইগুলো তোমরা পড়ে ফেলো, এখানে কিছু নাই, এগুলো জাস্ট তোমাকে পড়ে ফেলতে হবে সুন্দর করে। যদি পড়তে পারো তাহলে এগুলো খুব ইজি হয়ে যাবে তোমার কাছে। খেয়াল করি আমরা এবার এটা খেয়াল করি, বলা হয়েছে খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের যে বিবরণগুলো দেওয়া রয়েছে সেই বিবরণের উপর ভিত্তি করে গাণিতিক বাক্য লিখি এবং এটার মানও নির্ণয় করতে হবে। তাহলে কি কি আছে খেয়াল করি, বলা হয়েছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করে যোগফল কত হবে? 180। তাহলে মনে করি আমি দেখো সমাধান লিখে দিচ্ছি, কি লিখতেছি? সমাধান। খেয়াল করো সবাই, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। আমি লিখবো যে মনে করি, কি করব? মনে করি অজানা সংখ্যাটি, কি বলছি? যে মনে করি অজানা সংখ্যাটি তাহলে অজানা সংখ্যাটি আমি ধরে নিলাম কি? খালি ঘর। ঠিক আছে, অজানা সংখ্যাটি কি ধরছি? খালি ঘর। এবার বলা হয়েছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, তার মানে কি? তার মানে হচ্ছে এই সেই অজানা সংখ্যাটি, মানে এই খালি ঘরের সাথে যদি 12 যোগ করে যোগফল কত হবে? 180 হবে। তাহলে এখন লিখবো যে প্রশ্ন মতে, কি লিখবো? প্রশ্ন মতে। ঠিক আছে, প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে খেয়াল করি, তাহলে আমি বলছি যে একটি সংখ্যা, তাহলে এই যে প্রথমে সেই অজানা সংখ্যাটি বসালাম, এর সাথে যদি আমি 12 যোগ করি, কত যোগ করি? 12, তাহলে আমাদের কত হবে? যোগফল 180 হবে। আমাদের কিন্তু এটাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এই প্রশ্ন মতে দিয়ে যে বাক্যটা লিখছি এটাকে আমি কি বলবো? গাণিতিক বাক্য। আর এই গাণিতিক বাক্য থেকে আমরা এবার কি নির্ণয় করবো? এই যে খালি ঘর, আসলে এই খালি ঘরের মানটা কত হবে সেটা আমরা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো খেয়াল করি। তো এটা বোঝার আগে তোমাদের আগে কিছু বেসিক দেখে আসতে হবে, সেটা হচ্ছে সমান সমানের এপারে যদি যোগ থাকে এপারে হবে বিয়োগ, এপারে যদি বিয়োগ থাকে এপাশে এসে হবে যোগ, এপাশে যদি গুণ থাকে এপাশে এসে হবে ভাগ, এপাশে যদি ভাগ থাকে এপাশে এসে হবে গুণ। এই জিনিসগুলো তোমাকে আগে আইডেন্টিফাই করে সুন্দর করে বুঝে নিতে হবে, না হলে কিন্তু হবে না। এবারে খেয়াল করি, তাহলে এখানে দেখো এখানে কি আছে? এখানে যোগ আছে। এখানে যদি যোগ থাকে তাহলে আমি যখন সমান সমানের এই পাশে নিয়ে আসবো তখন এটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এটা কিন্তু সাধারণ নিয়ম। ঠিক আছে, তাহলে অতএব এই দুটো যদি বিয়োগ করি এখন, তাহলে খালি ঘরে মান কত হবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করে দেখো 10 থেকে 2 বাদে থাকে 8, হাতে 1, 2, 6, 1। তার মানে বলতে পারি যে আমাদের খালি ঘরের মান হচ্ছে কত? 168, অর্থাৎ অপর যে সংখ্যাটা সেটা হচ্ছে কত? 168। ঠিক আছে, ওকে। দেখো একইভাবে এখানে 2 নম্বরটা বলা হয়েছে যে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল হবে 270। তাহলে এখানে ঠিক একইভাবে আমাকে মনে করে নিতে হবে। কি করে নিতে হবে? মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। কি মনে করছি? যে অজানা সংখ্যাটি আছে খালি ঘর। এইভাবে প্রথমে আগে লিখে নিব। এবার প্রশ্ন মতে দিয়ে আমাকে বলা হয়েছে যে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে, তার মানে ওই সংখ্যাটি হচ্ছে আমাদের যে খালি ঘর, এর সাথে আমার গুণ করতে হবে কত? 15। আর যদি গুণ করতে পারি 15, যদি গুণ করতে পারি তাহলে গুণফল কত হবে?
70 হবে। এই যে 270, আমি গাণিতিক বাক্যটি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি গাণিতিক বাক্য। এবার খেয়াল করি বা, তাহলে এই যে খালি করে রেখে দিলাম, দিয়ে এবার 270 আগে প্রথম বসলাম। এবার এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে এসে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। আমি আবারও বলি, কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে 270 কে যদি তুমি 15 দিয়ে ভাগ করো, যে উত্তর হবে ওটাই হচ্ছে এক্স্যাক্টলি তোমার ওই খালি ঘরের মান। কি বলছি? ওটাই হচ্ছে এক্স্যাক্টলি তোমার খালি ঘরের মান। তাহলে 270 কে যদি 15 দিয়ে ভাগ করো, দেখো হবে হচ্ছে আমাদের 18। কত হবে? 18। তার মানে বলতে পারি যে আমাদের এক্স্যাক্টলি খালি ঘরের মান কত হচ্ছে? 18। তাহলে কত সহজভাবে কিন্তু তোমাদের আমি এটা বুঝিয়ে দিলাম। এবার দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য তৈরি করার খেলা, এগুলো তোমরা পড়ে ফেলবে, এখানে আমাদের কিছু বলার নাই, ঠিক আছে? তোমরা এগুলো সুন্দর করে পড়ে ফেলবে। এবার আসে আমরা এখানে দেখো হিসাবের ধারাবাহিকতা, আমরা কিভাবে হিসাব করতে পারি সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা রয়েছে। এই পৃষ্ঠাগুলো তোমরা পড়ে ফেলবে। আমরা সরাসরি এখানে চলে আসি। দেখো বলা হয়েছে যে একটি ইলিশ মাছের দাম 1200 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? আগে ভালোভাবে বুঝি। দেখো আমার এখানে একটি ইলিশ মাছ দেওয়া রয়েছে, খুব ভালো কথা। তাহলে প্রথম আমি একটি ইলিশ মাছ দেওয়া রয়েছে, আমি প্রথম ঘরে একটি ইলিশ মাছের দাম বসালাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এক জোড়া মানে কি দুইটি, এক জোড়া মানে কি দুইটি কবুতরের দাম কত দেওয়া রয়েছে? 330 টাকা। তাহলে এই দুইটা থেকে আগে আমাকে কি করতে হবে? একটিতে প্রকাশ করতে হবে। তো একটিতে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হয়? দুই দ্বারা ভাগ করতে হয়। এবার এই যখনই আমাদের একটিতে প্রকাশ করা হয়ে যাবে, সেটার সাথে যদি আমি এই একটি মাছের দাম যোগ করি, তাহলে আমি এক্স্যাক্টলি এই একটি মাছ এবং একটি কবুতর কিনতে কত টাকা লাগবে সেটা আমি পেয়ে যাবো। এবার আসলে 1 নম্বর 2 এ বলা হয়েছে একটি বাঁধাকপির দাম 45 টাকা। একটি বাঁধাকপির দাম কত টাকা? 45 টাকা। একটি কুমড়োর দাম হচ্ছে 78 টাকা। কত টাকা? 78 টাকা। আমি দুইটা বাঁধাকপি কিনবো এবং তিনটি কুমড়া কিনবো। তাহলে আগে আমি কি করব? বাঁধাকপির সাথে 2 গুণ করব এবং কুমড়ার সাথে 3 গুণ করব। গুণ করে দুইটা যোগ করব, তাহলে আমি কি পাবো? এই দুইটার দাম আমি পেয়ে যাব। তাহলে প্রথম দেখো 45, এই যে 45, তাহলে এই বাঁধাকপি কিনবো কয়টা? দুইটা, দিলাম গুণ 2। তারপরে মাঝখানে দেখো যোগ চিহ্ন। এবার দেখো কুমড়ার দাম বসলাম 78, কুমড়া কিন্তু কয়টা? তিনটা, বসলাম 3। তাহলে এই যে আমাদের গাণিতিক বাক্য কিন্তু সফলভাবে হয়ে গেল। কোন প্রকার সমস্যা ছাড়াই কিন্তু আমরা গাণিতিক বাক্য সমাধান, গাণিতিক বাক্যই কিন্তু করে ফেললাম, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো, খুব এনজয় করছো। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের পেজটাকে এবং আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।